জাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ দিন আজ। নির্বাচনে সেনা মোতায়েনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি। গাজীপুরে প্রতিদিন গড়ে একটি খুন, 7 মাসে শতাধিক। ছিনতাই, চাঁদাবাজি, মবে উদ্বেগ। 1 বছরে চট্টগ্রামের 3 উপজেলায় গুলি সংঘর্ষে নিহত 15। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত 3, আহত 1 জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। হিলিতে আমদানি অনুমতিপত্র না পাওয়ায় ভারতে আটকা 150 ট্রাক পেঁয়াজ। বিপুল মজুদ আলু নিয়ে বিপাকে বগুড়ার চাষি ব্যবসায়ীরা। এবং ফের বন্যা আতঙ্কে ফেনীবাসী। চলতি বছর 3 দফায় ডুবেছে জনপদ। নদীর গতিপথ ফেরাতে উদ্যোগ নেয়ার তাগিদ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। এই দিনে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 4 জন আর জমা দিয়েছে 1 জন। এর আগে গেল 2 দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 87 জন ও হল সংসদের জন্য 241 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন আর জমা দেন 4 জন। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আর বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। তবে এরপর আর কোনো মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে না বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে 18-19 আগস্ট মনোনয়ন ফর্ম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করে যাবি প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়া ও মনোনয়ন সংগ্রহের প্রস্তুতির জন্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সময় বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে সেনা মোতায়েনে সেনাবাহিনী প্রধানকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারা বিএসসি প্রকৌশলীদের কটাক্ষের প্রতিবাদে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে পুনরায় স্বাধীন চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের পদ দখল করা কখনোই দেশের প্রকৌশল খাতের জন্য মঙ্গলজনক নয়। এতে পুরো খাত ঝুঁকির মুখে পড়বে। এ সময় কোটা প্রথা নির্মূল ও কটাক্ষকারীকে গ্রেফতারের দাবি জানান তারা। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএসসি ইঞ্জিনিয়ারদের কুলাঙ্গার সম্বোধন করে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক নেতা। গেল 7 মাসে গাজীপুরে খুন হয়েছেন 104 জন। এর মধ্যে উপজেলাগুলোতে খুনের ঘটনা ঘটেছে 61টি আর নগরীতে 43টি। গড় হিসেবে এই সময়ে দিনে 1টি করে খুনের ঘটনা ঘটেছে এই জেলায়। এর সাথে আছে ছিনতাই, চাঁদাবাজি আর উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের নামে সহিংসতার ঘটনা। আতঙ্ক আর উদ্বেগ কাটছে না গাজীপুরবাসীর। জিএমপির দাবি, বাহিনীর সীমিত সক্ষমতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। KM আখতারুজ্জামানের তোলা ছবিতে হোসেন জাহিদের প্রতিবেদন। স্বামী হারানোর দিন দশেক পরেও শোকের ছায়া থেকে মুক্ত হতে পারছেন না ফরিদা বেগম মুক্তা। 2 সন্তানকে সাথে নিয়ে এলেন গাজীপুর চান্দনা চৌরাস্তার ঠিক সেই জায়গায় যেখানে খুন হন তার স্বামী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 8 জন গ্রেপ্তার হলেও নিরাপত্তা শঙ্কায় দিন কাটছে তার। আশঙ্কা তো অবশ্যই আছে। ওরা যদি জামিনে ছাড়া পায় আমাদের তো বেঁচে রাখবে না, আমাদের একবারে আমাদের পরিবেশটা নিঃস্ব করে ফেলবে, সবাইকে শেষ করে ফেলবে। বিচার নিয়ে চাওয়া যে দ্রুত ওদের ফাঁসি হোক, এটুকুই চাই আমরা। দ্রুত যাদের ফাঁসি হয়ে যায় তাহলে আমরা একটু নিশ্চিত থাকবো।
চান্দনা চৌরাস্তার মতোই গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, টঙ্গী উড়াল সড়ক, কোনাবাড়ি ও জয়দেবপুর এলাকা এখন অপরাধের হটস্পট। এসব এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত খুন হয়েছেন ৪৩ জন। নগরীর ৮টি থানার মামলার তথ্য বলছে ২০২৪ সালের একই সময়ে হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের পরিমাণ ছিল তুলনামূলক কম। এসব কারণে সন্ধ্যার পর নিতান্ত জরুরি না হলে ঘর থেকে বের হতে চাইছেন না নগরবাসী। অনেকেই দিনের বেলাতেও একাকী চলতে বোধ করছেন শঙ্কা। ভয় বলতে রাস্তাঘাটে এটা তো আতঙ্কজনকই যে আমি বাসে উঠছি, বাসের জানালার সিটে বসছি, আমার মানে মোবাইলটা আমার হাতে থেকে নাই। পুলিশের টল তেমন একটা দিতে পারে না ভাই, দিতে পারলে তো এরকম ছিনতাইকারী হতো না ভাই, হইতো না, প্রায় ছিনতাইকারী হয় এই জায়গায়। আগের যেতে খারাপ হয়েছে, ভালো হয়নি। আর আগে তো এত হইতো না, আর এখন দেশে দেখা গেছে থানায় পুলিশের এখন কেউ আগের মতো ভয় পায় না, এখন ওই সুযোগটাই সবাই নিতেছে আর কি। গাজীপুর নগরীতে অপরাধের অনুঘটক হিসেবে রাজনৈতিক অসহিষ্ণুতা এবং বন্ধ হয়ে যাওয়া শতাধিক গার্মেন্টসের বেকার শ্রমিকদের দুষলেন জিএমপির উপপুলিশ কমিশনার। সেই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথাও তুলে ধরলেন তিনি। আসলে অপরাধীকে কিন্তু আমরা অপরাধী হিসাবেই কিন্তু দেখতে চাই, তাদের কোনো দলীয় পরিচয় কিন্তু পুলিশের কাছে কখনোই মুখ্য হয়ে দাঁড়ায় না। কিন্তু এরপরেও কিছু বিষয় থাকে, যেরকম আপনার বর্তমান যে পরিস্থিতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, এর ফলে কিন্তু অনেক লোক বেকার হয়ে গেছে। এই বেকারত্বের কারণেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে অনেক অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশের এমন বাড়তি তৎপরতা মনে করিয়ে দেয় ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামে গাজীপুরের যৌথ বাহিনীর অভিযানের কথা। সে সময়ের অভিযানে গ্রেপ্তার হন ৩ সহস্রাধিক। তবে আলোচিত অপরাধ ঘটলেই পুলিশি তৎপরতার সমালোচনা করে সুশীল সমাজের এই প্রতিনিধির পরামর্শ টেকসই উদ্যোগে নজর দেওয়ার। এটা কিন্তু মানুষ জানে যে এখানে অপরাধ করে পার পাওয়া যায়, এবং যে যারা অপরাধের পেছনে মূল হোতা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এবং রাজনৈতিক প্রভাব বা যে আরও পেশি শক্তির তো একটা প্রভাব রয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা মনোসামাজিক যে আমাদের কাজগুলো করা দরকার মানুষের জন্য সচেতন করার জন্য, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সত্যিকার অর্থে মানুষের জন্য কল্যাণকর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, বা বলতে গেলে হয়নি। গাজীপুর মহানগরের প্রতি ৬,০০০ নাগরিকের জন্য কেবল একজন পুলিশ সদস্য থাকায় হতাশা আছে নগরবাসীরও। পুলিশের এত শত উদ্যোগের পরেও নিরাপত্তা নিয়ে জনমনের শঙ্কা যেমন আছে, তেমনি আছে নিরাপদ জীবনের প্রতি তীব্র বাসনাও। আর তাই তো গাজীপুরের শহর বন্দর থেকে শুরু করে অলিগলি সবখানে একটাই প্রশ্ন, যার চলে যাবে তারই কি শুধু বিচ্ছেদের যন্ত্রণা? হোসেন জাহিদ, এখন গাজীপুর। কখনো চাঁদা দাবি, কখনো আধিপত্য বিস্তার, কখনো বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। গত ১ বছরে অর্ধশত গোলাগুলি আর সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ আর রাউজান থানায়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। সবশেষ বুধবার চাঁদা না পেয়ে হাটহাজারীতে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান না থাকায় ভীতিকর জনপদে পরিণত হয়েছে উত্তর চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। বুধবার সকাল 10:30 হাটহাজারীর মেখলে এমন দিনে দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে অস্ত্র হাতে ঢুকে পড়ে 4 যুবক। সবার মুখ মুখোশে ঢাকা। একটু পরই বাড়ি লক্ষ্য করে ফিল্মি কায়দায় গুলি ছুটতে থাকে একজন। এরপর দফায় দফায় গুলি শুরু হয়। কিছুক্ষণ পরই ব্যাগে অস্ত্র ঢুকিয়ে দৌড়ে পালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বারান্দার গ্লাস। গুলির আঘাতে উঠে যায় দেয়ালের পলেস্তরা। একটি গুলি জানালার গ্লাস ভেদ করে ঢুকে পড়ে ঘরের ভেতর। বাড়িটি স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীরের। এলাকায় তিনি সজ্জন ব্যবসায়ী হিসেবে পরিচিত। আবাসন, পেট্রোল পাম্প সহ নানা রকম ব্যবসা তার। জানান, কয়েকদিন ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। মোবাইল হুমকি ধামকি দেওয়ার পরও চাঁদা দিতে অস্বীকার করায় হামলা চালায় তারা। এতে আতঙ্কিত পরিবারের সদস্যরা। 5-6 জন লোক এসে 4 জন ভিতরে ঢুকছে, যেটা আমরা সিসি ক্যামেরাতে ফুটেজে দেখছি আর কি। 4 জন ঢুকছে ভিতরে আর 2 জন বাইরে ছিল। কয়েকটা গুলি করে চলে গেছে।
কারা করছে কেন করছে বুঝতে পারতেছি না এখনো। তো যাই হোক, প্রশাসনের অনেক লোকজন আসছে, ওদের প্রশাসনের অনেক সহযোগিতা পেয়েছি, ওরা সব কিছু এখানে তদন্ত করছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনজীবনে। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। গেল 1 বছরে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, মোহরা, চাঁদগাঁও এবং বাইজিদ এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতাধিক, আর প্রাণ গেছে অন্তত 15 জনের। এমন জনবহুল এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আগে হয়নি দাবি স্থানীয়দের। এই ফ্যামিলি তো আতঙ্ক আছেই, সাথে আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি আতঙ্ক। এই আমাদের উত্তর মেঘলে এই ঘটনা আর কোনো জীবনে হয়নি, আমরা শুনি নাই, ছোট থেকে আমরা শুনি নাই। ওটার মধ্যে এই দুর্ঘটনাটা কে বা করা করলো, আমাদের প্রশাসনের জন্য সাহায্য হচ্ছে, প্রশাসনে ব্যবস্থা নিয়ে যাবে। ঘটনার পরপরই এলাকায় ছুটে যান পুলিশ। শিগগিরই অস্ত্রধারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস তাদের। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওখান থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে আর কি। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্টের পর চট্টগ্রাম নগরীর বাইজিদ, হাটহাজারী, রাউজান থানায় আইনশৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি হয়েছে। অথচ সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সম্প্রতি চোরাচালানের জন্য আলোচিত হয় কক্সবাজারের রামুর, গর্জনিয়া, কচ্ছপে এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। এখানে রাজনীতিকদের সঙ্গে নিয়ে গড়ে উঠেছে সীমান্ত মাফিয়া গ্রুপ অথরা। তবে এবার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সীমান্ত চোরা কারবারের ভাটা পড়েছে। এখন নতুন করে চোরাচালান শুরু করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত চক্রটি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ এবং গ্রেফতারদের ছাড়িয়ে আনতে ফোন দিয়ে আসছেন। বান্দরবান থেকে রেজভির হাতের প্রতিবেদনে বিস্তারিত। বান্দরবান ও কক্সবাজার সীমান্তে একসময় দাপিয়ে বেড়ানো শীর্ষ সন্ত্রাসীরা একে একে ধরা পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর জালে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা আর চোরাই গরু। এছাড়া প্রশাসনের নজরদারি বাড়ায় মিয়ানমার থেকে চোরাই গরু বাজারে আসছেও কম। অবৈধ বাণিজ্য বন্ধ হওয়ার পথে চক্রটি প্রশাসনের উপর ক্ষিপ্ত। আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করে চলমান অভিযান বন্ধ করতে তৎপর সীমান্তের চোরাকারবারি দলের সদস্যরা। অনেকে জেলে বসে আটছে নানা ফন্দি। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে। 2 নম্বর আসামি 562 হইলে 1000 মামলা, 1870 মামলা। ওর আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে আমি মনে করতে পারি না, কারণ আমরা পালাতক ছিলাম। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি ধরছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দিগিতে যেন সারা না পাই, ওটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে চলতি মাসের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠতে তৎপর তালিকাভুক্ত 22 চোরাকারবারি দল। এবছর 5 জুন যৌথ অভিযানে মিয়ানমারের চোরাই গরু জব্দের ঘটনায় চক্রটির বিরুদ্ধে মামলা করে বিজিবি। চোরাচালান, চোরাকারবারিগুলো শক্ত হাতে করতে পারে। প্রশাসনের বিরুদ্ধেও মামলা, আবার যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক ব্যবসায়ীকে 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে। এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন সীমান্তে চোরাচালান বন্ধে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোরভাবে কার্যক্রম টহল পরিচালনা করছে। এছাড়া চিহ্নিত চোরাকারবারীদেরকে নজরদারির আওতায় রাখা হয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। সীমান্তে অপরাধ তৎপরতা দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযান চালানোর পরামর্শ স্থানীয়দের। এখন বান্দরবান। আবারও জাকসু প্রসঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ জমাদানের শেষ দিনে কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে মনোনয়নপত্র জমা দান এবং
সংগ্রহের শেষ দিন কিন্তু আজ দুপুর 2টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 4টার মধ্যে জমাদানের সময় কিন্তু শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি গত 2 দিন 18 এবং 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের 87 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং 241 জন হল সংসদের শিক্ষা প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তো আজকে আমরা সকাল থেকে এ পর্যন্ত দেখেছি কেন্দ্রীয় ছাত্র সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 জন এবং সর্বমোট জমা দিয়েছে 9 জন এবং এই জমাদান প্রক্রিয়া কিন্তু বিকাল 4টা পর্যন্ত চলবে এবং সে লক্ষ্যে কিন্তু এখানে কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং মোটামুটি এই 33 বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু এখানে একটি উচ্ছ্বাস বিরাজ করছে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন সুশৃঙ্খলভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এবং সেই কাজটি কিন্তু করে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ে আমরা মনোনয়নপত্র শুরু থেকেই সংগ্রহের কাজ এবং জমাদানের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং কোথাও কোনো রকমের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে নির্বাচনকে অর্থবহ করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী প্রধানকে চিঠি দিয়েছেন যাতে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন এবং তারপর দিন যাতে সেনা মোতায়েন করা হয়, কারণ এখানকার যে 33 বছরের পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি যাতে কোনোভাবেই আসলে সমস্যার মধ্যে না পড়ে সেই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তারা এমন কাজ করেছেন। এবং একটি বিষয় জানিয়ে শেষ করতে চাচ্ছি যে কিছুটা শঙ্কা রয়েছে, সেই শঙ্কাটা হচ্ছে ভোটার তালিকার মধ্যে কিছু ভুতুরে ভোটার রয়েছে এমন কথাই কিন্তু বলছেন, যারা প্রথম বর্ষ এখানে ভর্তি হয়েছেন তারা কমপ্লিট করেনি, বিদেশে চলে গেছেন কিংবা পড়াশোনা করেননি, সেই ধরনের ভোটার তালিকা প্রায় শতাধিক নাম রয়েছে এবং যারা ইতিপূর্বে মারা গেছেন তাদেরও একাধিক জনের তথ্য আমরা পেয়েছি। মোটামুটি সব মিলিয়ে আসলে এখানকার যেই নির্বাচনের যে জমাদানের প্রক্রিয়া এবং জাকসুর যেই নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচনের লক্ষ্যে যে ভোটার তালিকা মনোনয়ন ফর্ম জমাদান এবং প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু চলছে। 2টার মধ্যে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শেষ হবে এবং বিকাল 4টার মধ্যে কিন্তু জমাদানের কার্যক্রম শেষ হবে এমনটি কিন্তু বলা হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এ ছিল জাকসুর সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে এক নারী সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোর 6টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা 16ঘর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ঢাকাগামী প্রাইভেট কারটি 16ঘর এলাকায় এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আর আহত 2 জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় আশপাশে থাকা 9টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন একজন, তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 45 টাকা বলে জানা গেছে। পাথর লুটের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসকের বিদায়ের পর আজ কর্মস্থলে যোগ দিয়েছেন নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম। এ নিয়ে আরও জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। পাথর লুটের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে কি বলছেন সারোয়ার আলম, বিস্তারিত জানাবেন। দেখুন, প্রকৃতকন্যা সিলেটে গত 1 মাস যাবৎ পাথর লুটির ঘটনায় বেশ তোলপাড় চলছে এবং এরই মধ্যে কিন্তু আরেকটি আলোচনার জন্ম দিয়েছে নতুন জেলা প্রশাসকের আজকে কর্মস্থলে যোগদান। এবং আপনি জানেন যে 18 আগস্ট কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদ্য বিদায়ী যে জেলা প্রশাসক ছিলেন শের মাহমুদ মুরাদকে কিন্তু অপসারণ করা হয় এবং তাকে কিন্তু ওই মন্ত্রণালয়েরই ওএসডি করা হয়। এবং এর পরপরই যিনি
প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সারওয়ার আলম, তাকে কিন্তু সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয় এবং আজকে সকাল 10:30টায় তিনি তার কর্মস্থলে যোগদান করেছেন এবং তার সাথে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীও সাথে ছিলেন এবং এই মুহূর্তে একটি সভাও এখানে চলমান রয়েছে। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে নতুন জেলা প্রশাসক আসায় হয়তোবা এই পাথরকাণ্ডে কিছুটা স্বস্তি আসবে, হয়তোবা আবারও যে প্রশাসনের যে একটা অস্থিরতা ছিল সেটি দমন হবে বা স্বস্তি ফিরে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরেই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা প্রবাহে কালকে আরেকটি নতুন ঘটনা যুক্ত হয়েছিল। দুদক যখন তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় সেখানে কিন্তু 42 জনের নাম আসে এবং সেই 42 জনের মধ্যে কিন্তু বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম আসে এবং বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি যিনি রয়েছেন সাধারণ সম্পাদক এবং জামায়াতের সভাপতি আমির যিনি রয়েছেন মহানগরের, তার নাম এসে এনসিপির যিনি আহ্বায়ক বা সমন্বয়ক রয়েছেন তাদের নামও কিন্তু উঠে আসে। যদিও তারা বলছেন তারা এই বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন, তবে সাধারণ মানুষ বলছে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তো এ নিয়ে এই ছিল আসলে জেলা প্রশাসক যোগদানের আমার কাছে সবশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। নতুন করে আমদানি অনুমতি না দেওয়ায় আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। এতে ভারতে আটকা পড়েছে 150 ট্রাক পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, আমদানির অনুমতি নিয়ে জটিলতার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। হঠাৎ করে আমদানির যে অনুমতিপত্র সেটি বন্ধ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরে আসলে আমদানিকারক যারা বন্দরে রয়েছেন তারা অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন পেঁয়াজ আমদানি নিয়ে। এবং আমরা যেটি দেখেছি যে আমদানি অনুমতিপত্র বন্ধ হবার পরপরই কিন্তু খিলি স্থলবন্দর এবং বাজারে কিন্তু পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে সব ধরনের পেঁয়াজে। যেমন আমরা দেখেছি ভারতীয় যে পেঁয়াজটি 45 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বন্দরে, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। এবং দেশি যে পেঁয়াজটি 65 টাকা কেজি দরে বিক্রি করতে আমরা দেখেছি সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অর্থাৎ পেঁয়াজের দাম কিন্তু এই আমদানি বন্ধের খবরেই কিন্তু বেড়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং যেটি আমরা জানতে পেরেছি ব্যবসায়ীদের মাধ্যমে, তারা বলছেন যে আসলে 14 আগস্ট যখন পেঁয়াজের আইপি দেয় সরকার, তারপরে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত অভ্যন্তরে বিভিন্ন আড়তগুলোতে পেঁয়াজের যে ব্যবসায়ী রয়েছেন সেখানে তাদের সাথে কথাবার্তা বলে পেঁয়াজের যে আমদানি করা যে প্রস্তুতি সেটা নিয়েছিলেন এবং বিপুল পরিমাণ পেঁয়াজের তারা অর্ডার করেছিলেন। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল তারা একটি সংবাদ সম্মেলন করেছে হিলি স্থলবন্দরে এবং সংবাদ সম্মেলন করে তারা যেটি বলেছেন প্রায় তাদের 150 ট্রাক পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা আছে। এই আইপি বন্ধের কারণে তারা সেই পেঁয়াজগুলো আমদানি করতে পারছে না। এতে করে বিপুল পরিমাণ আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা বলছেন কিন্তু কালকে সংবাদ সম্মেলনে। এবং তারা যেটি দাবি জানিয়েছে যে হুটহাট করে সরকারের যে সিদ্ধান্তগুলো নেয় এতে করে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতি হয়, পাশাপাশি বাজারে যে দামের নিয়ন্ত্রণ সেটি কিন্তু ঠিক রাখা সম্ভব হয় না, যার কারণে সরকারের একটা স্থিতিশীল নিয়মতান্ত্রিক দরকার যাতে করে ব্যবসা বাণিজ্য পরিচালনা কিন্তু তাদের জন্য অন্তত ভালো হয় বলে তারা দাবি জানিয়েছে। তো এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। আমার কাছে এই ছিল হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য। হিলি থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। বিপুল পরিমাণ মজুত আলু নিয়ে বিপাকে বগুড়ার আলু চাষি এবং ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া এবং আশানুরূপ দাম না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। এমনকি হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি খরচের অর্ধেক দামেও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন লোকসান কমাতে দ্রুত ব্যবস্থা না নিলে পুঁজি হারিয়ে নিঃস্ব হবেন অনেক ব্যবসায়ী। বিস্তারিত মাজুদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গেল মৌসুমে বগুড়ায় 60,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ টন আলু উৎপাদন হয়, যা জেলার চাহিদা তুলনায় প্রায় 7 লাখ টন বেশি। বিপুল পরিমাণ আলু হিমাগারের পাশাপাশি কৃষকের ঘরে সংরক্ষণ করা। তবে আবহাওয়ার কারণে কৃষকের ঘরে অনেক আলু পচে নষ্ট হচ্ছে। বগুড়ার বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 11 থেকে 13 টাকায়, যাতে উৎপাদন খরচই উঠছে না। এমন অবস্থায় সামনের দিনে ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 21 টাকা কেজি আমাকে পড়তা পড়ছে, এখন আলু বিক্রি হচ্ছে 15 টাকা 16 টাকা কেজি, কেজিকে আমাকে 9 টাকা 8 টাকা লস হচ্ছে। আলু তো আপনার 300-400 টাকা মন গেছে আলু, তারপরে মনে করেন 1800 টাকা বস্তা টিএসপি সার, 1500 টাকা বস্তা ইউরিয়া। এই আবাদ করে আমাদের সামনে তো আলু, এই এখন যে আলুর দাম আমরা সামনে তো আলু লাগাতে পারবো না আমরা, যে অবস্থা।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ প্রায় ১৪ টাকা। হিমাগার ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে খরচ দাঁড়ায় ২৪ থেকে ২৫ টাকা। সেখানে হিমাগার ও বাজারে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। কেজিতে ১০ থেকে ১২ টাকা লোকসান দিয়ে আলু বিক্রি করায় পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা। আলুগুলো এখন বেচা কিনা খুবই দাম কম, আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কৃষকেরা আর ব্যবসায়ীরা মনিগঞ্জে লস খাচ্ছি, এমন লস করছি যে পথে বসে যাচ্ছি। এবছর মনিগঞ্জে স্টোর ভাড়া এবং বস্তা এলা বাচ্চার দিয়ে আমরা ২-২৫০ টাকা পাচ্ছি। আলুর বাজার দর নিয়ন্ত্রণে সরকারকে আলু মজুত করার পাশাপাশি সনাতন পদ্ধতিতে কৃষকের বাড়িতে আলু সংরক্ষণের পরামর্শ ব্যবসায়ী নেতার। সরকারের মাধ্যমে আলুটা ক্রয় করে স্টোরে রাখতে হবে, তাহলে আপনার সরকারের হাতে যখন নিয়ন্ত্রণ চলে যাবে তখন সরকারই বুঝবে রেটটা কত নির্ধারণ করতে হবে, কতটা মানে সহনীয়, সবার যেন সহনীয় পর্যায়ে থাকে। গত বছর এ সময়ে ভোক্তাদের আলু কিনতে হয় ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। আলুর দর বেশি পাওয়ায় এবছর প্রায় ১০,০০০ হেক্টর জমিতে ২ লাখ টন আলু বেশি উৎপাদিত হয় বগুড়া জেলায়। মাজিদুর রহমান, এখন বগুড়া। নির্ধারিত সময়ের আগে ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ্যমাত্রার শতভাগ ধান ও চাল সংগ্রহ করেছে জেলা খাদ্য বিভাগ। এবারই প্রথম স্বতঃস্ফূর্তভাবে ধান সরবরাহ করছেন চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, চলতি বছর কি পরিমাণে ধান ও চাল সংগ্রহ হয়েছে বিস্তারিত জানাবেন, আর কৃষক ও মিল মালিকদের প্রতিক্রিয়া কি সেটিও জানাবেন। সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করে থাকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার কারণ হলো এখানে প্রায় ২৫০র মতো চালকল রয়েছে, ফলে এখানে এই জেলা খাদ্য বিভাগের সংগ্রহের যে বরাদ্দ সেটি কিন্তু অনেকাংশে বেশি। এবার যেই বোরো মৌসুম যেটি শুরু হয়েছিল গত ২৪ এপ্রিল থেকে, সেটি কিন্তু গেল ১৫ আগস্ট শেষ হয়েছে এবং এই সময়টাতে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে ধান সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১৪,১২৬ টন। সেটি কিন্তু এই যে এবার আসলে ধানের যে দর দিয়েছে সরকার প্রতি কেজি ৩৬ টাকা দর, যার ফলে আসলে কৃষকরা লাভবান হয়েছে এবং সেজন্যই তারা নির্ধারিত সময় অর্থাৎ গেল জুন মাসেই কিন্তু এই ১৪,১২৬ টনের সম্পূর্ণ ধান কিন্তু সংগ্রহ হয়ে গিয়েছে। এছাড়া চাল সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু এই গত ১৫ আগস্ট শেষ হয়েছে। তার আগে আসলে চালের যে লক্ষ্যমাত্রা ছিল, প্রথমে লক্ষ্যমাত্রা ছিল তাদের ৭৬,৮৩৬ টন। সেটি আসলে পুরোপুরি অর্জিত হওয়ার পরে কিন্তু অতিরিক্ত আরও প্রায় ৬,০০০ টনের মতো চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে মিল মালিকদেরকে এবং সেটিও অর্থাৎ সব মিলে প্রায় ৮৩,০২১ টনের মতো সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ হয়ে গিয়েছে খাদ্য বিভাগের। আমরা কথা বলেছিলাম মিল মালিকদের সঙ্গে এবং কয়েকজন কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি। কৃষকরা যেটি বলছেন যে আসলে তারা বাজারে এখন যে দরে ধান বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি দাম দিয়ে কিন্তু সরকার তাদের কাছ থেকে ধান সংগ্রহ করেছে, যার ফলে এবার তাদের যেই চাষের যে খরচ সবকিছু মিলে কিন্তু সরকারি গুদামে ধান দিয়ে তারা বেশ লাভবান আমাদেরকে বলেছেন। এছাড়া চালকল মালিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। চালকল মালিক, বিশেষ করে চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল্লাহর সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা প্রতি বছরে কিন্তু সরকারি গুদামে তারা আসলে চাল দিতে গিয়ে কিছুটা লোকসানের মুখে পড়েন। কারণ হিসেবে তিনি বলছেন যে অর্থাৎ এই যে বিভিন্ন সময় যে ধানের ফলন কম হওয়া বা আসলে এই যে ধানের দর চড়া হওয়ার কারণে কিন্তু তারা এই সরকারি গুদামে যে চালের দর সেটি দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়, অর্থাৎ তাদের লোকসান গুনতে হয়। তবে এবার কিন্তু প্রতি কেজি চাল ৪৯ টাকায় নিয়েছে সরকার, যার ফলে তাদেরও কিছুটা লাভ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু চাল দিয়েছেন। তো সব মিলে এবার কিন্তু সরকার এবার এখান থেকে কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যার ফলে সরকারের যেই বিতরণ কার্যক্রম সেটিতে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়বে না বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই নিয়ে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানকার এই যে ধান চাল সংগ্রহ সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় ধান ও চাল সংগ্রহ চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। চাঁদপুরে কেজিতে ৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, বাজারে ইলিশের সরবরাহ কম থাকার কারণ কি, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি যদি বলি যে চলতি যে ইলিশের মৌসুম চলছে, আসলে মৌসুমের শুরু থেকে কিন্তু চাঁদপুরের যে বড় স্টেশন মাছঘাট রয়েছে সেখানে কিন্তু ইলিশের সরবরাহ কিন্তু খুব একটা বাড়েনি। অর্থাৎ গেল বছরের তুলনায় যদি আমরা দেখি, কথা বলেছিলাম আসলে ব্যবসায়ীদের সাথে, তারাও যেটা বলছেন যে চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু জেলেদের জালে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা কিন্তু জেলেরা পায়নি, যার
প্রভাবও কিন্তু পড়েছে বাজারে। তাছাড়া দেশের দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে অন্যান্য বছর যে পরিমাণে মাছ কিন্তু সরবরাহ করা হতো, কিন্তু এই বছর তা দেখতে পাইনি। এর সবকিছু মিলিয়ে কিন্তু প্রভাব পড়ছে। তাছাড়া চলতি যেই সপ্তাহ চলছে সেখানে কিন্তু গেল সপ্তাহের তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু কেজিতে 50 টাকার মতো কিন্তু দাম বেড়েছে। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। তাছাড়া 600 থেকে 700 গ্রাম 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1800 থেকে 2200 টাকার মধ্যে। এবং ছোট সাইজের ইলিশই কিন্তু আসলে বাজারে দেখতে পাওয়া গিয়েছে, যেটা কিন্তু 4টা কিংবা 5টায় 1 কেজি হয়। এই ধরনের ইলিশ কিন্তু বাজারে বেশি পরিমাণে দেখতে পাওয়া গিয়েছে এবং এই ধরনের ইলিশও কিন্তু কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 1050 থেকে 1200 টাকার মধ্যে। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে এই যে চলমান ইলিশ সংকটের কারণে তারাও কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আপনি জেনে থাকবেন চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাট কিন্তু দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি ইলিশের বাজার, যার কারণে কিন্তু শুধু চাঁদপুর নয় বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসেন। বিশেষ করে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ আসেন তাজা ইলিশ কেনার জন্য, কিন্তু যখন ইলিশের ঘাটতি রয়েছে এবং দাম যখন অনেক চড়া, সেই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ইলিশ না কিনে কিন্তু বাড়ি ফিরছেন, হতাশ হয়ে কিন্তু ফিরছেন। তো সবকিছু মিলে আসলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যদি ইলিশের সরবরাহ আগামীতে বাড়ে তখন কিন্তু দাম কিছুটা নাগালে আসবে বলে কিন্তু মনে করছেন। তো এ নিয়ে ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুরে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। জামালপুর মাদারগঞ্জের বালিজুরি বাজার থেকে সরিষাবাড়ি ভাটারা সড়কের পিচ ইট পাথর উঠে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, ঝুঁকি নিয়ে চলে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছে চালক, যাত্রী সহ লক্ষাধিক মানুষ। খানাখন্দ ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্ষা শেষে সড়ক সংস্কারের কথা জানিয়েছে সৌজ ও এলজিইডি। জুয়েল রানার তথ্য, ছবিতে প্রতিবেদন। জামালপুরের মাদারগঞ্জ বালিজুরি বাজার থেকে সরিষাবাড়ি ভাটারা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 21 কিলোমিটার, যার 3 কিলোমিটার সড়ক ও জনপদ অধিদপ্তরের আর বাকি 18 কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এখতিয়ারভুক্ত। তবে সড়কের পুরোটা অংশেরই পিচ ইট পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। পুরো সড়কের 4টি এলাকায় গড়ে উঠেছে বড় বড় বাজার। তবে এসব স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমার কারণে সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়কে চলাচলকারী লক্ষাধিক যাত্রী। প্রায় 4 বছর ধরে এমন পরিস্থিতি চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে চলে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। কোন জায়গায় ভাঙা আছে, কোন জায়গায় গর্ত আছে, এটা তো বোঝা যাচ্ছে না। এখন গাড়ি চালাতে রিস্ক নিয়ে গাড়ি চালানো হয়। এই খানাখন্দকের ফলে গর্ভবতী মহিলা এবং বৃদ্ধ যারা আছে তাদের খুবই সমস্যা হচ্ছে। ডেলি অ্যাক্সিডেন্ট, ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট, মানুষ অ্যাক্সিডেন্ট, বেরিং ভেঙে জায়গা, গলা ভেঙে জায়গা, তারপরে এরকম কাতানি কুতানির মধ্যে পড়ি মানুষের সমস্যা হয়ে জায়গা, যাত্রীদের রিস্কের শেষ নেই, গাড়ি যখন তখন পল্টি খাইতে পারে। কর্তৃপক্ষের দাবি জানাবো এই রাস্তার জন্য দ্রুত সংস্কার করা হয়। কর্তৃপক্ষ বলছে সহজে 3 কিলোমিটার অংশের সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের কাজ চলমান। আর এলজিইডি সড়ক সংস্কারের প্রস্তাবনা সদর দপ্তরে পাঠিয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। প্রকল্পের এই অংশটুকুতে ঠিকাদার কাজ শুরু করতে পারেনি, যেহেতু এখানকার ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে। আমরা যখন জেলা প্রশাসন থেকে ভূমিটা বুঝে পাবো তখন নিযুক্ত ঠিকাদার এখানে কাজ করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আমরা ইতিমধ্যেই সামনে প্রেরণ করব এবং বরাদ্দ পাওয়া গেলে পরে আমরা যথানিয়মে মেরামত কাজ সম্পন্ন করব এবং এতে আমাদের জনগণের উপকৃত হবে। বালিজুরি বাজার থেকে সরিষাবাড়ি ভাটারা সড়কে চলাচলকারীদের দুর্ভোগ নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলাবাসী। এখন জামালপুর। 2024 সালের 21 আগস্ট ফেনীসহ আশপাশের জেলা ডুবে গিয়েছিল ভয়াবহ এক বন্যায়। প্রাণ হারায় অনেকে, নিঃস্ব হয় হাজারো পরিবার। বছর পার না হতেই 2025-এর ঘূর্ণিপাকে 3 দফায় ডুবল জনপদ। বারবার এই বন্যার পেছনের কারণ কি, মুক্তির উপায় বা কি, জানাচ্ছেন সোলাইমান ডালিম। ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। উজান থেকে নেমে আসা সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া আর সিলোনিয়া। গ্রীষ্মে এসব নদী মুমূর্ষ অবস্থায় থাকলেও বর্ষায় রূপ নেই ধ্বংসের প্রতীকে। নদীর এমন রূপ বদলেই আতঙ্কে থাকেন লাখো মানুষ।
2024-এর 21 আগস্টের বন্যায় পরশুরাম, ফুলগাজী সহ জেলায় প্রাণ হারিয়েছিল 39 জন। ভেসে গিয়েছিল প্রায় 2600 কোটি টাকার সম্পদ। চলতি বছরও নতুন করে 3 দফার বন্যায় ক্ষতি হয়েছে আরও 238 কোটি টাকার সম্পদ। ফেনীর পরশুরাম বল্লারমুখা সীমান্ত দিয়ে প্রবেশ করা মুহুরী নদীর ভারতের অংশে প্রশস্ততা প্রায় 250 মিটার। তবে বাংলাদেশ প্রান্তের ফুলগাজী অংশে এসে তা দাঁড়ায় মাত্র 30 মিটারে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তৈরি হয় বন্যার। নদী ভাঙনে গেল 9 বছরে ফেনীর বড় 3টি নদীর গা ঘেঁষা 122 কিলোমিটার বাঁধের 214টি স্থানে ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে 8,807 কোটি টাকার প্রকল্প। স্থানীয়রা বলছেন, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে আর নদী তার প্রশস্ততা ও গভীরতা ফিরে ফিরে কমবে নদীগুলোর আগ্রাসী রূপ। এছাড়া এটির যে পানির লেভেল সেটাও অনেক সময় অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করার কারণে অনেক সময় নদীতে পানি বাড়লে ব্রিজের নিচের অংশ দিয়ে পানি বাধাপ্রাপ্ত হয়। শুধু এটি নয়, তাদের এই বিভিন্ন অপরিকল্পিত কাজের কারণেই মূলত এই নদীতে পানি প্রবাহের সমস্যা তৈরি হচ্ছে। ফুলগাজীর এই কিনারে যে গাংটা যে আছে, তো ওই গাংটা ফুলগাজীর ওই কিনারে ওই সাইডে পানি যাওয়ার রাস্তা খুব ছোট। আবার দনুনটা থেকে চন্দনা যে একটা রোড আছে, ও রোডটাতে যে ব্রিজটা দিছে, ওই ব্রিজটা কিন্তু একবারে নিচে পানি এদিকে আটকে রাখে। 16-17 জায়গা দিয়ে একসাথে ভাঙিছে, আধা ঘন্টার মধ্যে ভাঙি গেছে। উন্নয়ন বোর্ডের কর্তাব্যক্তিরা যদি বর্ষা মৌসুমের আগে যদি এটা বাঁশঝাট এবং গাছপালা আগাছা যদি সাফ করে দিত, তাহলে নদীর এরকম বিপর্যয় 24-এর মতো বিপর্যয় আমাদের এখানে ঘটতো না। শুধু বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেও দুঃখ পিছু ছাড়ে না নদী পাড়ের মানুষের। উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেলে তখন শুরু হয় ফসলের জন্য পানির হাহাকার। এতে ব্যাহত হয় কৃষি, বাড়ে আর্থিক দুরবস্থা। আমাদের এই নদীটা আগে অনেক বড় ছিল, এখন চারদিক থেকে বাড়িঘর করে যে টার্নিং এ তো ঘরগল করে জায়গা জমিন পুরাই মানে সব নদীর ছোট বানায় ফেলছে। আগে অনেক বড় নদী ছিল, তখন কোনো বাঁধ ভাঙতো না। ইচ্ছা করলে পানি ছেড়ে দিতে পারবে না। এটার যদি সঠিক একটা দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়, তাহলে আশা করি আমরা এই দেশের মানুষ, এই ফেনী জেলার মানুষ আমরা রেহাই পাবো এই বন্যা থেকে। পানি যাওয়ার পথকে সুগম করে নদীকে তার গতিপথ ফিরিয়ে দিলেই তবে বন্যার সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার এই শিক্ষক। আর বিষয়টির সাথে একমত হয়ে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফেনী অঞ্চলে সেগুলো অধিকাংশ হচ্ছে ভারত, তার আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে আসছে। সুতরাং এবং সেগুলো এসে কোথা থেকে বে অফ বেঙ্গলে মিশছে। যে পরিমাণে প্রবাহ আসে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায়, সেই প্রবাহ যাওয়ার যেই চ্যানেলগুলো, অর্থাৎ সেই চ্যানেলগুলো উন্মুক্তকরণ আগে ছিল, কিন্তু সেই চ্যানেলগুলো আস্তে আস্তে ভূমিরূপে শুরু হয়ে গেছে। এটা একটা বড় কারণ। এই ৭,৩৪০ কোটি টাকার ডিপিপিতে মেইন অবজেক্ট হলো নদী খনন করে এই পানিটাকে বের হয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্যাসেজ দেওয়া। এগুলো ছোট ছোট ব্রিজ আছে নদীতে, সেগুলির জন্য পানি বাধা প্রায়, সেই ব্রিজগুলো পর্যায়ক্রমে রিমডেলিং করতে হবে। এই প্রজেক্টে সুপারিশ করা আছে। সীমান্তের ওপারে পানি ছাড়লে তলিয়ে যায় জনপদ, আর শুকনো মৌসুমে পানি আটকে রাখলে হাঁসফাঁস করে কৃষি। বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট ও টেকসই পরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সমাধানই পারে এই দুর্যোগ চক্র থেকে মুক্তি দিতে। সোলাইমান ডালিম, এখন ফেনী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আর জনবল সংকট দীর্ঘদিনের। নতুন করে বেশ কয়েকটি লিফট বিকল হয়ে রোগী ও স্বজনদের ভোগান্তির মাত্রা বাড়িয়েছে আরও কয়েক গুণ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, হাসপাতালে লিফটের সংকট দূর করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর রোগী ও স্বজনরা কি বলছেন জানাবেন। এমনিতে আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সমস্যা এবং সংকট এই হাসপাতালকে সংকটময় করে তুলেছে। তবে নতুন করে যুক্ত হয়েছে লিফটের যে সমস্যা, সেটি এই হাসপাতালে 60টি লিফট রয়েছে, তার মধ্যে হচ্ছে 2টি একেবারে অচল অবস্থায় রয়েছে। এই যে লিফট অচল হয়ে পড়ার কারণে এখানকার যারা রোগী আসেন চিকিৎসা সেবা নিতে, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েন তাদের স্বজনরা। কারণ হচ্ছে যে এই যে বিল্ডিংটা আমরা দাঁড়িয়ে আছি, এটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সবচেয়ে বড় ভবন। এখানে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি এবং প্যাথোলজি থেকে শুরু করে
বিভিন্ন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে, একই সঙ্গে রয়েছে অপারেশন থিয়েটারও। কিন্তু এখানে এই যে খুবই গুরুত্বপূর্ণ যে ভবনটার মধ্যে দুইটি লিফট রয়েছে, তার মধ্যে একটি প্রায় 3 মাস ধরে কিন্তু অচল অবস্থায় রয়েছে। এছাড়াও যে 5টি রয়েছে চলমান অবস্থায়, সেগুলো মাঝে মধ্যে বিকল হয়ে কিন্তু দুর্ভোগ সৃষ্টি করছেন। এখানকার যারা রুগীরা আসছেন বা স্বজনরা আসছেন তাদের সঙ্গে তারা বলছেন যে এই যে লিফট সংকটের কারণে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তারা মেডিসিন বিভাগে বা যেখানে বিশেষ করে মেডিসিন বিভাগ এই বিল্ডিংয়ের 7 এবং 8 তলা ভবনে কিন্তু রয়েছে ভর্তি রোগী যারা মেডিসিন সেবা নিতে আসছেন। একই সঙ্গে 5 এবং 6 তলায় কিন্তু অপারেশন থিয়েটার। এই যে এখানকার যে যারা ডাক্তার, নার্স বা অন্যান্য যারা জনবল রয়েছে তারাও কিন্তু আসলে এই সেবা দিতে গিয়ে কিন্তু উঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তারা গণপূর্ত বিভাগের সাথে কথা বলছেন এবং সেটা তারা কিন্তু আসলে সেখান থেকে কোনো ধরনের সদুত্তর না পাওয়ার কারণে কিন্তু এই যে অচল অবস্থায় পড়ে আছে বা অন্যান্য যে লিফটগুলো বিকল হচ্ছে একের পর এক, সেগুলো সমাধান কিন্তু তারা মেডিকেল কর্তৃপক্ষ করতে পারছে না। এতে কিন্তু আমরা দেখেছি সকালবেলাও আসলে কিছু রোগী এসেছে যাদেরকে কোলো করে বা কাঁধে নিয়ে কিন্তু এই যে 8 থেকে 9 তলা 10 তলা পর্যন্ত উঠানামা করানো হয়েছে। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা মেডিকেলের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। নেত্রকোনায় চলছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা, যেখানে বিভিন্ন প্রজাতির প্রায় 15 থেকে 20 হাজার গাছ রয়েছে। তবে ক্রেতা সংকটে এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার কালেক্টরেট মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। মেলায় কত প্রজাতির গাছ রয়েছে আর বিক্রি কম থাকার কারণ কি জানাবেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেত্রকোনার পুরাতন কালেক্টর মাঠে। আমার পেছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে 15টি নার্সারির যে এখানে বিক্রেতারা রয়েছেন, সেই বিক্রেতারা কিন্তু এখানে গাছ, তাদের যে উৎপাদিত যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন। তবে গেল 7 থেকে 8 দিন প্রায় সপ্তাহব্যাপী মেলা হলেও এখানে যে পরিমাণ গাছ, প্রায় 15 থেকে 20 হাজার গাছ কিন্তু এখানে রাখা হয়েছে। বিশেষ করে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের পাশাপাশি ঘরের ভেতর অর্থাৎ ইনডোর যে গাছগুলো রয়েছে সাজসজ্জার, সেই গাছগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তবে বিক্রেতারা যে পরিমাণ গাছ এখানে বিক্রির জন্য তুলেছেন, আসলে সেই পরিমাণ ক্রেতার সমাগম না হওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এখন অনেকটাই লোকসানের মুখে রয়েছেন এবং তাদের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আরো 1 সপ্তাহ এই মেলা বৃদ্ধি করা হয়েছে এবং সেই আধারে কিন্তু প্রচার প্রচারণা চালা হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই মেলা একেবারে বর্ষার শেষ ভাগে হওয়ার কারণে যারা আসলে ক্রেতা সাধারণ রয়েছেন তাদের কিন্তু একেবারে আগ্রহটা একেবারে কম। যদি এই মেলাগুলো একেবারে বর্ষার শুরুর দিকে করা হয় তাহলে ক্রেতাদের কিন্তু গাছ লাগানোর যে একটি উৎসাহ থাকে, সেই উৎসাহ থেকে কিন্তু তারা গাছ রোপণ করেন। তবে এখন যে বৃক্ষগুলো রোপণ করা হয় সাধারণত অনেকেই এই সময় দেখা যায় আসলে তীব্র খরা এবং পানির অভাবে কিন্তু গাছগুলো মারা যায়। সেই চিন্তা করেই কিন্তু এখন ক্রেতারা কিন্তু গাছ কিনছেন না। আর বিক্রেতারা বলছেন তাদের যে লক্ষ্য ছিল, তারা যেই গাছগুলো তুলেছেন অর্থাৎ নতুন নতুন যে গাছের ভেরিয়েন্ট তারা উদ্ভাবন করেছেন দেশীয় গাছের পাশাপাশি, সেই গাছগুলোকে কিন্তু তারা পরিচিত করছেন এবং অফিস কিংবা অন্যান্য যেই আনুষঙ্গিক যে গৃহসজ্জার যে গাছগুলো, সেই গাছগুলোকে কিন্তু তারা এখানে পরিচিতি ঘটাচ্ছেন। আমি যদি আপনাকে বলে রাখি, নেত্রকোনায় যে সীমান্তবর্তী এবং পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে প্রতি বছরই আসলে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। তবে সময় মতো বৃক্ষরোপণ কর্মসূচি না হওয়ার ফলে যে উদ্যোগ আসলে প্রশাসন থেকে নেওয়া হয়, সেই উদ্যোগ কিন্তু একেবারেই কোনো কাজে আসে না। তাই এখানে বিক্রেতা এবং ক্রেতা তারা বলছেন যে বর্ষার শুরুতেই যদি এমন আয়োজন করা হয় তাহলে বিক্রি যেমন বাড়বে তেমন বৃক্ষরোপণের উদ্যোগও কিন্তু সফল হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বৃক্ষ মেলার সর্বশেষ। নেত্রকোনায় সপ্তাহভাবে চলছে বৃক্ষমেলা, সে খবরে জানাচ্ছিলেন রিফাত আহমেদ রাসেল। শেষ করবো এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ দিন আজ, নির্বাচনে সেনা মোতায়েনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি। গাজীপুরে প্রতিদিন গড়ে একটি খুন, 7 মাসে শতাধিক ছিনতাই, চাঁদাবাজি, মবে উদ্বেগ। 1 বছরে চট্টগ্রামের 3 উপজেলায় গুলি সংঘর্ষে নিহত 15।
মুন্সিগঞ্জে শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩, আহত ১ জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। হিলিতে আমদানি অনুমতিপত্র না পাওয়ায় ভারতে আটকা ১৫০ ট্রাক পেঁয়াজ। বিপুল মজুদ আলু নিয়ে বিপাকে বগুড়ার চাষি ব্যবসায়ীরা। এবং ফের বন্যা আতঙ্কে ফেনীবাসী, চলতি বছর ৩ দফায় ডুবেছে জনপদ। নদীর ক্ষতির পথ ফেরাতে উদ্যোগ নেয়ার তাগিদ। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।